সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন, আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি ইকবাল কবির, কানাডা থেকে। বাংলাদেশের অতি সম্প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটি বক্তব্যকে ঘিরে সারা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী আলোচনার ঝড় উঠেছে। ওনার বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেই বিষয়টি আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে সংযুক্ত রয়েছেন একজন অ্যাক্টিভিস্ট, একজন লেখক, একজন গণসংগীত শিল্পী, মাহমুদুজ্জামান বাবু। বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্যে। ধন্যবাদ আপনাকে। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আলোচনা। যেটি প্রথম আলোচনা সেটি হচ্ছে, বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে সেখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন এখনো, এবং এই দীর্ঘ 7 মাস দেশ পরিচালনা করে এসছেন। বিভিন্ন সুবিধা অসুবিধা, বিভিন্ন রকম প্রতিকূলতা আমরা দেখেছি, কিন্তু দেশ শাসন করছেন একটি অন্তর্বর্তীকালীন সরকার। এরকম একটি অবস্থাতে সেনাপ্রধানের যে যে মানে জনগণের উদ্দেশ্যে দেওয়া যে ভাষণটি, তাতে উনি প্রথম যেটি উল্লেখ করেছেন, যেটি আমাদের আলোচ্য বিষয়, কয়েকটি প্রশ্ন আছে আমাদের। তার মধ্যে সর্বপ্রথম যেটি, সেটি হচ্ছে উনি বলছেন, আমি সতর্ক করে দিচ্ছি। আমাদের প্রশ্ন হচ্ছে যে, উনি একটি বাহিনী প্রধান, বাংলাদেশের অনেকগুলি বাহিনী রয়েছে, তার মধ্যে একটি বাহিনীর প্রধান। উনি যেভাবে ওনার বডি ল্যাঙ্গুয়েজ, আঙুল উঁচু করে বলিষ্ঠভাবে ওনার মধ্যে যে অহমিকাটা দেখেছি আমরা, সেটির মধ্যে দিয়ে উনি বলেছেন, আমি সতর্ক করে দিচ্ছি। উনি কাকে সতর্ক করছেন, কি সতর্ক করছেন? ওনার এই সতর্ককরণীটা কি জন্যে করতে হলো, এই বিষয়টা যদি আপনি একটু সংক্ষেপে বলতেন, কারণ আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে। আপনাকে আবারও ধন্যবাদ সমীকরণের এই আয়োজনের জন্য আপনাকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমাদের মনে থাকবার কথা, জুলাই আগস্টে 2024 সালের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানটি হয়েছিল, সেই গণ অভ্যুত্থানটি প্রথমে শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, এবং ছাত্ররা একটি নির্দিষ্ট দাবির ভিত্তিতে সমাজে যে বৈষম্য আছে, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা এবং মেধা, এই বিতর্কটি ছিল। কারণ যে ফ্যাসিস্ট সরকারের পতনটি ঘটেছে, সেই ফ্যাসিস্টের যে জবরদস্তি, ফ্যাসিস্ট শাসনের যে জবরদস্তি থাকে, তার সবটাই বিগত 15 বছরে হাসিনা ফ্যাসিজমের এই যে শাসনকাল, সেগুলোতে ঘটেছিল। এবং তারপরে সেটা সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণ ছিল, এবং জনসাধারণের অংশগ্রহণ ছিল এ কারণে, কারণ যাপিত জীবন যেটি বাংলাদেশ অতিবাহিত করছিল, সেই যাপিত জীবনে জনস্বার্থের যতগুলো বিষয় আছে, মানুষের সাধারণ নাগরিক অধিকার, বেঁচে থাকার অধিকার, মৌলিক যে অধিকারগুলো ছিল, তার কোনোটি আসলে মানুষের জন্য সংরক্ষিত হচ্ছিল না। এখন এর মধ্যে শিক্ষিত যে অংশটি, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য উপযুক্ত হয়, সেখানেও এই হাসিনা ফ্যাসিজমের যে দলীয় বলয় এবং দলীয় শক্তি, দলের মনোনীত মানুষদেরকে অন্তর্ভুক্ত করা, সেটি দীর্ঘ 15 বছর ধরে চলেছে। ফলে জনস্বার্থ বিরোধী একটি সরকার যে গায়ের জোরে টিকেছিল, এবং জনগণের মতামতের তোয়াক্কা না করে টিকেছিল, জবরদস্তি করে টিকেছিল, এবং প্রধানত হুঙ্কার দিয়ে টিকেছিল, ধমক দিয়ে টিকেছিল, এবং ভয় দেখানোর মধ্য দিয়ে টিকেছিল। এবং ভয়ের যতগুলো শাখা আছে, ভয়ের একটা সংস্কৃতি সমাজে তারা প্রতিদিন, প্রতি মুহূর্তে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে, সেটা গুমের মধ্য দিয়ে হোক, সেটা হত্যার মধ্য দিয়ে হোক, ক্রস ফায়ারের মধ্য দিয়ে হোক, সেটা লাঠি পেটার মধ্য দিয়ে হোক, সেটা আয়নাঘরের মধ্য দিয়ে হোক, এবং নানান রকমের যে ভয় ভীতি, সরকারের অনুগত না থাকলে চাকরি ক্ষেত্রে অসুবিধা, সরকারের অনুগত না থাকলে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে অসুবিধা, এই যে ভয়ের একটা সংস্কৃতি, হুমকি ধামকি দিয়ে টিকেছিল। তো মানুষ এই ভয়ের সংস্কৃতিটাকে পায়ে পিষে, পায়ে দোলে, রক্ত দিয়ে, প্রাণ বিসর্জন দিয়ে গণ অভ্যুত্থানটি সংগঠিত করেছিল। এবং গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তির ভয়ে ভীত হয়ে যারা এতদিন ভয় দেখিয়েছিল, তারা পালিয়েছে। তো এইটুক পর্যন্ত আমরা সবাই জানি। সেনাপ্রধানের বক্তব্য, ওয়াকারুজ্জামান, সেটা তিনি যেটা বলেছেন,
যে বিডিআর হত্যাকাণ্ডের, বিডিআর পিলখানা যে বক্তৃতাটা তিনি দিয়েছেন, ও পরে রাজশাহীর ক্যান্টনমেন্টে সেনানিবাসে আরেকটি বক্তৃতা দিয়েছে। আমরা খুব বিস্ময়ের সাথে দেখেছি প্রশাসনিক ভাবে আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে, সেটি এখন দেশের সর্বময় ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার সর্বময় ক্ষমতা ধারণ করে। এবং সেটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা যে আকাঙ্ক্ষা, এবং গণঅভ্যুত্থানের সপক্ষে কাজ করবে, চেতনার সপক্ষে কাজ করবে বলেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাধারণ মানুষ সায় দিয়েছে, বাংলাদেশের জনসাধারণ সায় দিয়েছে, এবং বিদ্যুৎ মহল সায় দিয়েছে, আন্তর্জাতিক মহল সায় দিয়েছে, সবাই সায় দিয়েছে। মানুষের সমর্থন নিয়েই অন্তর্বর্তীকালীন সরকারটি আছে। তাদের নানান ব্যর্থতা আছে, সেগুলো নিয়ে আমরা নিশ্চয় পরে আলোচনা করব। তাহলে ভয়ের সংস্কৃতি অতিক্রম করে যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থনে এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, সেখানে কোনো একটি মানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমাদের মনে রাখা দরকার, আমাদের সংবিধান অনুযায়ী বাংলাদেশ কিন্তু একটা গণপ্রজাতন্ত্রী সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আমরা দেখতে পাই টাকার গায়ে লেখা থাকে, আমাদের সংবিধানের গায়ে লেখা আছে, আমাদের সবকিছুর মধ্যে আমরা, এটা গণপ্রজাতন্ত্রী অর্থাৎ গণপ্রজা, এই তাদের তন্ত্রে এবং এটার উপর ভর করেই বাংলাদেশ রাষ্ট্রটি পরিচালিত হয়। ফলে প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের যারা সরকারি কর্মচারী থাকেন, আমলা থাকেন, সচিব থাকেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা থাকেন, এমনকি এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারাও কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবেই দায়িত্ব পালন করছেন। কারণ তাদের বেতন, তাদের খরচ, রাষ্ট্রের সমস্ত আয় ব্যয়, এগুলো সবই কিন্তু প্রজাতন্ত্রের মানুষের খাজনা ট্যাক্সের পয়সায় হয়। একজন কৃষককেও খাজনা দিতে হয়, একজন শ্রমিককেও ট্যাক্স দিতে হয়। তার যে শ্রম, সেই শ্রমের মধ্য দিয়ে সাধারণ মানুষের যে ট্যাক্স, খাজনা ট্যাক্স, সেগুলোর মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত। সেখানে একজন প্রজাতন্ত্রের কর্মচারী, সেনাবাহিনী প্রধান, একটি নির্দিষ্ট বিভাগের একটা বাহিনীর প্রধান, তিনি এই বক্তব্যটা দিতে পারেন। বাংলাদেশের কেউই প্রজাতন্ত্রের মানুষের সামনে জনপরিসরে আঙুল উঁচিয়ে কথা বলার অধিকার রাখেন। এটা একটা গণতান্ত্রিক মানে নৈতিকতার বিষয়, মানে নৈতিক অধিকার নাই কারো প্রজাতন্ত্রের মানুষদের উদ্দেশ্যে যে ভাষাই হোক, যেমন করেই হোক, সেটা সেনা সদস্যদের সামনে হোক, সেনা নিবাসে হোক, কিংবা গণমাধ্যমের সামনে হোক, যে কোনো ভাবেই হোক, তিনি আঙুল উঁচিয়ে এবং ধমক দিয়ে কথা বলতে পারেন না। এমনকি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও পারেন না, কেউই পারেন না। যেই না পারার বিষয়টি, সেটা শেখ হাসিনা পারতে চেয়েছিলেন, সে কারণে জনবিচ্ছিন্ন হয়েছেন, জনসমর্থনের বিপরীতে দাঁড়িয়েছেন। সেটা জিয়াউর রহমান করতে চেয়েছিলেন, যারা যারা এরকম করতে চেয়েছিলেন, এরশাদ করতে চেয়েছিলেন, শেখ মুজিবুর রহমান করতে চেয়েছিলেন, যারাই এরকম করে আঙুল উঁচিয়ে কথা বলেছেন, সেই আঙুল উঁচার ভঙ্গিটা জন আকাঙ্ক্ষার কিংবা জনসংস্কৃতির বিপরীতে যায়। অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আপনার বিনয়ী হবার কথা, আপনার সুশীল হওয়ার কথা, আপনার সবিনয়ে কথা বলার কথা, আপনার কৃতার্থ হয়ে কথা বলার কথা, কৃতজ্ঞ চিত্তে কথা বলার। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই গণতান্ত্রিক নৈতিকতা ভঙ্গ করেছেন, অপসংস্কৃতির একটা উৎকট প্রকাশ দেখিয়েছেন, এবং তার এই কথা বলার ভঙ্গিমার মধ্যে আমরা পুরনো পতিত বহু যুগের কিংবা নিকট অতীতের, সাম্প্রতিক অতীতের ফ্যাসিবাদের প্রচ্ছায়া দেখতে পাই। এখন বিষয়টা হচ্ছে, প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের কাছে, অর্থাৎ এটা অন্তর্বর্তীকালীন একটি সরকার ব্যবস্থা, সেই সরকারের কাছে বাংলাদেশের সমস্ত বাহিনী প্রধান, বাহিনীর সদস্যরা এবং রাষ্ট্রীয় যতগুলো প্রশাসনিক ব্যবস্থা আছে, তারা সবাই দায়বদ্ধ। এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্দেশটি আসে, সর্বোচ্চ পরামর্শটি আসে, পরিকল্পনাটি আসে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মন্ডলী আছেন, অর্থাৎ মন্ত্রিসভার মতো করে যে একটা ক্ষুদ্র পরিসর আছে, তাদের কাছ থেকে পরামর্শটা আসবে, এবং তারাই কথাগুলো বলবে যে আপনাদের, আমাদের সবারই সতর্ক হওয়া দরকার। এবং লক্ষণীয় বিষয়, সেনাবাহিনী প্রধান যখন বলছেন আপনাদের সতর্ক করে দিতে চাই, এটা একটা দিক, আপনারা কারা, আবার নিজের অবস্থানটি হচ্ছে আমি আপনাদের সতর্ক করে দিতে চাই। আমিটা কে, মানে আমি এবং আপনারা, এই যে বিভাজনটি আছে, অর্থাৎ আপনারা মানে হচ্ছে জনগণ, অর্থাৎ আপনারা মানে হচ্ছে সেনাবাহিনীর বাইরে যারা হতে পারে, আবার আপনারা হচ্ছেন যারা এই এই আমরা যা যা বুঝতে পারি আপনারা তা বুঝতে পারেন না,
অর্থাৎ যারা গোলমাল করছেন তারা হচ্ছেন আপনারা, যারা আপনারা বাজার সিন্ডিকেট হতে পারে, বাজার সিন্ডিকেট তারা হচ্ছেন আপনারা, অর্থাৎ যারা এই গণঅভ্যুত্থানে আহত যারা হয়েছেন তাদেরকে সুচিকিৎসা দিচ্ছেন না তারা হতে পারে আপনারা। তাহলে এই আপনারাটা কি? এবং বলছেন যে আপনারা যদি গোলমাল করেন বাংলা, আমরা আমাদের দেশের আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো না। আরে ভাই, রক্ষা করার জন্য তো আপনাকেই রাখা হয়েছে। মানে রক্ষা করতে পারবেন না এই সম্ভাবনা আপনি কোথায় দেখলেন? যদি দেখেই থাকেন তাহলে সেটা আপনি কাকে জানাবেন? এটা তো জনগণ, এই জেনে জনগণ তো কিছু করতে পারবে না। তাহলে আপনার একটা রাষ্ট্র আছে, সরকার ব্যবস্থা আছে, আপনি সেই সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী। তাহলে আপনি কি মোহাম্মদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন? হ্যাঁ, হতে পারে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যেই সম্ভাষণটা করা উচিত, যেই সম্ভাষণটি এর আগে ওয়াকারুজ্জামান করেছেন, যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ সম্মান সূচক যে পদে তিনি আছেন, একজন প্রধানমন্ত্রী যে পদে আছেন, যিনি স্বৈরাচারী প্রধানমন্ত্রী হন, তিনি গণতান্ত্রিক প্রধানমন্ত্রী যাই হন না, পদাধিকার বলে একটি বাহিনী প্রধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তিটাকে ওই সম্বোধনটাই করবেন। তাহলে তিনি ভাষণের এক পর্যায়ে বললেন, আমরা বিস্ময়ের সাথে দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার কথা হয়েছে। ডক্টর ইউনূস কি তার ক্লাসমেট? মানে তার ক্লাসমেট নন তো? তাহলে সেই বিনয়, সেই শিষ্টাচার, সেই প্রজাতন্ত্রের এবং সাংবিধানিক যে নির্দেশনামা আছে এবং মানে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে তার যে কোড অফ কন্ডাক্ট আছে, সেগুলো কোনোটাই তার মধ্যে সুরক্ষিত হয়নি, রক্ষিত হয়নি। ফলে এইটা একটা চূড়ান্ত ভাবেই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। আর তিনি যেভাবে বলেছেন যে আপনাদের সতর্ক করে দিতে, যে এবং পরে আমাকে কিন্তু বলবেন না আমি আপনাদের সতর্ক করে দিইনি। কারা বলবে আপনাকে? মানে কারা, কারা বলবে? কে? এই আপনারা কারা সেটা উল্লেখ করলে ভালো। কিন্তু বিপজ্জনক প্রবণতাটা হচ্ছে, সেটি প্রথমত আমরা এটা দেখছি যে সেটা তিনি পারেন না। এটা আইনের বরখেলাপ যদি হয় আইনের বরখেলাপ, সংবিধান অবমাননা যদি হয় সংবিধান অবমাননা। কারণ উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সংবিধানের বিধান অনুসারে। কারণ এরকম অন্তর্বর্তীকালীন সময় একজন তত্ত্বাবধায়ক সরকার হয় অথবা অন্তর্বর্তীকালীন সরকার হয়, তাহলে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করে এবং নির্বাচন সংগঠিত করে তারা চলে যায়। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন করা। তাহলে নির্বাচন কিভাবে হবে? যেমনটি ওয়াকারুজ্জামান বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন হবে। ইনক্লুসিভ নির্বাচন হবে এই সিদ্ধান্ত কি সেনাবাহিনীর নাকি নির্বাচন কমিশনের? তাহলে নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ, তাদের, তাহলে সিভিল যে গভর্নমেন্টটা আছে, মানে বেসরকারি যে সরকারটা আছে, প্রতিষ্ঠানটি আছে, তাহলে একটা সামরিক বাহিনীর প্রধান হিসাবে কি করে এই মতামত তিনি ব্যক্ত করছেন? তাহলে এই একটা ভিন্ন বার্তা পৌঁছয়। এখন এই ভিন্ন বার্তা পৌঁছানোর ক্ষেত্রে তা আপনি যেটি বলছিলেন যে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শরীরী ভাষা, তার মধ্যে যে দম্ভ, তার মধ্যে যে কর্তৃত্ববাদী একটা মনোভাব, এই যে অথরিটারিয়ান একটা ভঙ্গি, এটা কিন্তু ফ্যাসিবাদের আর একটা মানে লক্ষণ। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, বাংলাদেশের মানুষ বহুবার ফ্যাসিবাদকে চিত্তির করে ফেলে দিয়েছে, মানে ওই যে চিত করে ফেলে দেয়, এটা ঘটে এবং পৃথিবীর বহু দেশে দেশে এগুলো ঘটে। তো সেই অনুভূতির জায়গাটা যদি ওনার জানা থাকে, ওয়াকারুজ্জামান শিক্ষিত মানুষ, অথবা আমি জানি না লেফট রাইটে হয়তো শিক্ষিত, অথবা শিষ্টাচারের জায়গায় শিক্ষিত নন, সেটা যদি হয় তাহলে তার শিক্ষাটা নিতে হবে। আর গোলমালটা যা হচ্ছে সেই গোলমালের দায়ভার বাংলাদেশের জনসাধারণকে তো নিতেই হবে। কারণ গোলমাল করলে তো মানে আপনার প্রতিপক্ষ শক্তিশালী হয়, বা দুরাচারী মানুষ, অসৎ উদ্দেশ্যের মানুষ শক্তিশালী হয়, সেগুলো আমাদের একটু আমরা খেয়াল আমরা করা আসছি বাবু সেই জায়গাটাতে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটিকে কেন্দ্র করে ওনার এই আলোচনা যে জায়গাটিতে, সেটি হচ্ছে আমরা দেখেছি উনি যখন ওনার কোট আনকোট যেটি বলছি, বিডিআর বিদ্রোহে সেনা সদস্যদের হত্যার যে বিষয়টি, সেই জায়গাটিতে উনি স্পষ্ট করে বলেছেন, কোট অ্যান্ড কোট, উনি বলেছেন যে এই বর্বরতা কোনো সেনা সদস্যের নয়, সম্পূর্ণটাই বিজেপির সদস্য দ্বারা সংগঠিত হয়েছে, ফুল স্টপ। ইফ এবং বাট নেই, ফুল স্টপ। এখন প্রশ্ন হচ্ছে, যে বিডিআর বিদ্রোহ নিয়ে সারা বাংলাদেশের
প্রতিটি মানুষ, সারা বিশ্বের বসবাসরত বাংলাদেশি প্রতিটি মানুষের বিশাল প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, যেটি এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই সরকারের কাছে দাবি ছিল একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করার ক্ষেত্রে। আমরা দেখেছি সেক্ষেত্রেও এই সরকার গড়িমসি করেছে, বিভিন্ন রকম তৎপরতা আমরা দেখেছি। পরিশেষে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে। ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে এই স্বাধীন তদন্ত কমিশন কি স্বাধীনভাবে তার কাজ করতে পারবে? উনি যেখানে বসে বক্তব্য দিয়েছিলেন সেই জায়গাটিতে এই তদন্ত কমিশনের কমিশনার উপস্থিত ছিলেন। ওনার এই ফুল স্টপ বলার যে অঙ্গভঙ্গি, তাতে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে উনি রীতিমতো হুমকি দিচ্ছেন। ওনার হুমকিতেই তদন্ত কমিশন এগোতে পারবে বলে কি আপনি মনে করেন? যদি মনে করেন, একটু দয়া করে যদি বিশদ ব্যাখ্যা দিতেন। কারণ সমস্ত আলোচনার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার মধ্যে একটি গুরুত্ব পয়েন্ট এটি, আরেকটি আলোচনায় আমরা আসবো এটার পরবর্তীতে। প্লিজ যদি বলতেন। তদন্ত কমিশন এরকম করে কোনো একজন সেনাপ্রধান কিংবা সামরিক প্রশাসক, সামরিক বাহিনীর প্রধান যদি বলেন, তাহলে এটি প্রশ্নের মুখে পড়ে এবং একটা হুমকির মুখে পড়ে। আপনি নিজেও যেটি দেখছিলেন, আমরাও দেখছিলাম যে সারা গণমাধ্যমে আমরা যারা দেখেছি, কারণ এটি বলবার এখতিয়ার তার নাই। কারণ কেন নাই? কারণ হচ্ছে শহীদ পরিবার, মানে বিডিআর হত্যাকাণ্ডে যে সমস্ত সেনা অফিসার, তারা প্রত্যেকেই ছিলেন চৌকস। এবং পরবর্তীতে আমরা জেনেছি বিভিন্ন কাহিনী, তাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার এবং তাদের সন্তানদের, তাদের স্ত্রীদের, তারা যেই কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর মধ্য দিয়ে আমরা জানি। এবং আমাদের যারা পরিচিত ছিলেন সেখানে, যেমন আমি আমি ইয়ের কথা বলতে পারি, গুলজার আমাদের খুব মানে সিনিয়র বন্ধুর মতো ছিলেন। এবং র্যাবের প্রধান ছিলেন তিনি। যখন তখন এই বাংলা ভাই, তারপরে আপনার এই মুফতি, যারা যারা ছিল, এই বাংলা ভাইকে গ্রেপ্তারের পিছনে কিন্তু তার বিশাল ভূমিকা ছিল। বাংলাদেশের জঙ্গিবাদ দমনে, মৌলবাদী শক্তির যে আস্ফালন ছিল সেগুলো নিয়ে এই গুলজার ভাইয়ের সাথে আমাদের প্রচুর আড্ডা টাড্ডা হতো। কারণ তিনি আসতেন, চারুকলার দিকে আসতেন মাঝে মাঝে, আমাদের একটা আড্ডা হতো, গল্প হতো। এখন এরকম আরো চৌকস অনেক কর্মকর্তা ছিলেন। তাহলে এই যে 50-এর বেশি সামরিক কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা যারা মৃত্যুবরণ করলেন, খুন হলেন প্রধানত, তাহলে সেই খুন কেন হলেন? এবং যদি বিডিআর সদস্যদের দ্বারাই হয়ে থাকে, কি কারণে তাদেরকে খুন করা হয়েছিল? এক, তাহলে সেটার তো একটা তদন্ত রিপোর্ট লাগবে, তদন্ত প্রকাশিত ওপেন, মানে একটা শ্বেতপত্র লাগবে, একটা প্রকাশ্যে আপনার একটা মানে দেখাতে হবে যে এই দিন এই ঘটেছিল, এই কারণে এটা ঘটেছিল। আপনি কোনোভাবেই পারেন না, কোনো প্রতিষ্ঠানই পারে না কোনো হত্যাকাণ্ডের বেলায় একজন সাধারণ বেসামরিক নাগরিক থেকে শুরু করে একজন সামরিক নাগরিক, যেই হোক না কেন, কোনো হত্যাকাণ্ডেই আপনি বলতে পারেন না যে তদন্ত চলছে, এটা ফুল স্টপ, এবং এখানে কোনো ইফ, যদি এবং কিন্তু, ইফ এবং বাট বলে কিছু নাই, যদি এবং কিন্তু বলে কিছু নাই। এটাও এক রকমের জবরদস্তি। এই জবরদস্তির ভাষায় কথা বলার কোনো অধিকার কোনো মানে সামরিক কর্মকর্তার তো বটেই, কোনো, এখন সেটি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রাম্প, তারও নাই। এখন সে হয়তো বলছে, এলন মাস্কেরও নাই, সে হয়তো বলছে, কিন্তু এই কথাটা গণতান্ত্রিক নয়, এটি কোনো মানবিক কথা নয়। তাহলে এটা যদি কেউ, যেহেতু ওয়াকারুজ্জামান বলছেন এরকম করে, তার মানে হচ্ছে নিশ্চয়ই সেখানে অন্য আর কিছু আছে, যা প্রকাশিত হলে সেনাবাহিনী এবং ওয়াকারুজ্জামানদের একটা ঝামেলা হবে। কারণ আমাদের মনে রাখা দরকার, ওয়াকারুজ্জামান সেই সময় তার যে ব্রিগেড ওই জায়গাটায় ছিল, এবং ওই রেজিমেন্টের সেকেন্ড কমান্ডিং অফিসার ছিলেন, মানে এরকম কি একটা পদের আমি ইয়ে দেখছিলাম, ওইটা তারই নিয়ন্ত্রণাধীন একটা জায়গা ছিল। ফলে ওই তদন্ত কমিশনের কাছে তার ইন্টারভিউ দেওয়ার কথা এবং সাক্ষ্য দেওয়ার কথা। স্বাধীন তদন্ত কমিশন যদি তাকে জিজ্ঞাসা করে, সম্ভবত আমি ধারণা করি, আমার আমার ধারণা, আমি ধারণার ভিত্তিতে কথা বলছি, যেহেতু এর শাখা প্রশাখা নিয়ে আলোচনা হচ্ছে না, সেহেতু, বা তারাও করেন নাই, তারা ফুল স্টপ দিয়ে বলেছেন কোনো ইফ এবং বাট নাই। এইটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এখন এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আরো কিছু বিষয় দেখেছি। ওই সময় তৎকালীন সরকার তার ভূমিকা যথাযথভাবে পালন করেননি, সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করেননি, র্যাব তাদের ভূমিকা পালন করেনি।
এই বিষয়গুলি দেখেছি। পরবর্তীতে যেটা দেখেছি, ঘটনা ঘটার পরে সেনাবাহিনী তার নিজস্ব উদ্যোগে যে তদন্তটি শুরু করেছিলেন, মাঝপথে গিয়ে অজ্ঞাত কারণে সেই তদন্তটাকে বন্ধ করে দিয়েছেন। কেন? আর এখন ওনার এই কথার মধ্য দিয়ে কি এটা প্রতীয়মান হচ্ছে যে উনি আসলে চাচ্ছেন না স্বাধীন তদন্ত কমিশন স্বাধীনভাবে কাজ করে তাদের রিপোর্ট দেখ, যেখানে এতগুলি সেনা সদস্য, তাদের পরিবার, বিডিআর, অনেক জওয়ান মারা গেছে, এবং ভুক্তভোগী পরিবারের মহিলাদের স্টেটমেন্ট থেকে আমরা জানতে পেরেছি সেখানে ভিন্ন ধর্মী ভাষাভাষীর লোক ছিলেন, তারা হিন্দি ভাষায় কথা বলেছেন এবং আহ, গাড়িতে করে এসে এলোপাতাড়ি গুলি করেছেন। অনেক নমুনার কথাই আমরা শুনেছি, এরকম অনেক অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে এই স্বাধীন তদন্ত কমিশনটাকে উম, এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা আপনি যদি ক্লিয়ার করে বলতেন ভীষণ একটু। ক্ষতিগ্রস্ত হবে, কারণ যদি আমরা খুন হয়ে যাওয়া অফিসারদের স্ত্রীদের কথা শুনি, সন্তানদের কথা শুনি, এবং আমি দেখেছি সে সমস্ত ইন্টারভিউ ইউটিউবে, এবং তারা বলেছেন, স্পষ্ট করেই বলেছেন যে এটা ঘটবারই কথা ছিল না, মানে কোনো রকমের আভাস ছিল না, বিদ্রোহের কোনো আভাস ছিল না, কিছুই ছিল না। মানে তাদের হাজবেন্ডরা যে গেছেন, তাদের আত্মীয়রা যে গেছেন, তাদের বাবারা যে গেছেন দরবার হলে, দরবার হলে তারা এতটাই রিল্যাক্সলি গেছেন, কারণ দরবার হলে অস্ত্র নিয়ে যাওয়ার কোনো নিয়ম নাই। তারা তাদের নিজস্ব যে সাধারণ যে একটা মানে একটা রিভলভার থাকে, পিস্তল থাকে, সবই তারা রেখে গেছেন, কারণ এটা একটা নিয়মিত দরবার হলে নিয়মিত মিটিং তাদের। ফলে এটি কোন রকমের কোনো পূর্বাভাস ছিল না। বিডিআর বিদ্রোহ এতভাবে একটা বিডিআর বিদ্রোহের বীজ অঙ্কুরোদ্গমিত হয়ে শাখা প্রশাখা মেললো, তাহলে ডিজিএফআই কি করেছিল, এনএসআই কি করেছিল? বিভিন্ন বাহিনীর মধ্যে আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা কাজ করে, কারণ এটাই নিয়ম। ফলে সেই গোয়েন্দা সংস্থাগুলো অবজারভেশন কি ছিল, তাদের রিপোর্টিং কি ছিল, তাদের অনুসন্ধানটা কি ছিল, তারা কেন এত বড় ম্যাসিভ বৃহৎ আকারের এই হত্যাকাণ্ডের ন্যূনতম আভাসটুকু পেলেন না? এবং আপনি যে কথাটি বলছেন, আমিও সেসব শুনেছি আত্মীয়দের, তাদের এই নিহতর পরিবার, তাদের স্ত্রী, এই সেনা অফিসারদের আহ স্ত্রী, সন্তান, তাদের মুখে তারা বলছেন, হ্যাঁ, অন্য ভাষায় কথা বলা, হিন্দি ভাষায় কথা বলা, তারপরে তারা যেভাবে আক্রমণ করেছে, লুটপাট করেছে, এবং যেই বর্বরতার মানে বর্বরচিত আচরণটি করেছে, সেটি পাশবিক। তো ফলে তারা যখন বলছেন যে আমাদের এই কথাগুলো আমরা একটু বলতে চাই, আমাদের কিছু কিছু ধারণা আছে, আমাদের কিছু কিছু অনুমান আছে, আমাদের একটা প্রেডিকশন আছে, আমাদের ইনটুইশন আমাদেরকে বলছে যে 2+2=5 হচ্ছে, এখানে 2+2=4 হচ্ছে না, তাহলে আরো কোনো একটা বিষয় আছে, সেই বিষয়টা আমাদের এক রকমের একটা দেখা আছে, আমরা সেগুলো একটু বলতে চাই, যেগুলো তদন্ত কমিটিকে সহায়তা করতে পারে, যেগুলো তদন্ত কমিটিকে অনেকগুলো জানালা খুলে দিতে পারে, অনেকগুলো অন্ধকার টানেল আলোকিত করে দিতে পারে। ফলে স্বাধীন তদন্ত কমিশন বন্ধ করে দেয়াটা খুব অসৎ উদ্দেশ্য বলেই আমার মনে হয়। ধন্যবাদ বাবু, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে সময় নেই। আমরা সর্বশেষ যে প্রশ্নটি করব, আমরা দেখেছি গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে একটি গণহত্যা সংগঠিত হয়েছে, পাখির মতো মানুষকে গুলি করে মারা হয়েছে, হেলিকপ্টার থেকে মারা হয়েছে। আমরা জাতিসংঘের রিপোর্ট দেখেছি, সেখানে সমস্ত বাহিনীর নাম উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের এমন কোনো বাহিনী নেই যারা এই হত্যাকাণ্ডে তাদের ভূমিকা ছিল না, এমনটি দেখেছি। তো সেই জায়গাটিতে উনি বলেছেন পুলিশ, র্যাব, বিজিপি, ডিবি, ডিজিএফআই, এদের নিষ্ক্রিয়তার কারণ তারা অনেকে জেলে আছেন, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং এটি এমনভাবে করতে হবে যেন তারা আন্ডারমাইন না করে। বিষয়টি হচ্ছে যে উনি এটি দিয়ে কি বোঝাতে চাচ্ছেন, ওনার এই কথাটার অর্থটা কি? এটা পুরোটাই গণ অভ্যুত্থানের যে আত্মবলিদান, সেই আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে। প্রধানত গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আমি আজকে একটি রিপোর্ট দেখছিলাম, আন্তর্জাতিক একটি গণমাধ্যমের রিপোর্ট, তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, তাদের শতকরা 87 জন নিহত হয়েছেন গুলিতে। মানে এটি বোমা বিস্ফোরণ না, কুপিয়ে মারা না, ধরুন দৌড়তে গিয়ে দেয়াল থেকে পড়ে যাওয়া না, শতকরা 87 জন, যদি 100 জন মৃত হয়ে থাকে তাহলে 87 জন মারা গেছেন সরাসরি গুলিতে, এবং সেগুলো টার্গেট ফায়ার। এবং তাদের গুলিবিদ্ধ হওয়ার জায়গাগুলো হচ্ছে দূর থেকে স্নাইপার রাইফেলের শট, এবং টার্গেট করে, মানে কনফার্ম ডেথ যেগুলো বলে, এটা আচমকা কোনো মরে যাওয়া।
এমন ভাবে গুলি করা হয়েছে, খুব সুদক্ষ একজন কিলার, অথবা আমরা যেরকম করে হলিউডের চলচ্চিত্রে দেখি যে একজন স্নাইপারে যেভাবে গুলি করে, একজন হিটম্যান যেভাবে গুলি করে, এরা প্রত্যেকেই সেইভাবে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে রক্তপাত এবং নিশ্চিত মৃত্যুর দিকে গেছে। সুতরাং এটা বলার অবকাশ নেই যে পুলিশ, মিডিয়ার কিংবা অন্যান্য প্রতিষ্ঠান, আমরা দেখেছি ভিডিও ফুটেজ আছে, সেনাবাহিনী শেষ দিকে জন বিক্ষোভের যেই তাপ, সেই তাপের মুখোমুখি সেনাবাহিনী দাঁড়ালেও টিকতো না, কারণ এটি ছিল বাস্তবতা। তো সেনাবাহিনী তখন ফিরেছে, কিন্তু সেনাবাহিনী তো প্রথম অবস্থায় সেগুলো জনগণকে প্রতিরোধ করার জন্য এসেছিল, বিক্ষুব্ধ করার জন্য ট্যাঙ্ক নিয়ে, আর্মার্ড গাড়ি নিয়ে নেমেছিল, কামানের নল সোজা করে নেমেছিল। এমন নয় যে তারা মানে ধোয়া তুলসী পাতা। তারা দেখেছে বিক্ষোভের মাত্রা এবং গণঅভ্যুত্থানের যে তরঙ্গ সেটি। এখন তাদের বিরুদ্ধে তদন্ত কিংবা তারা নিষ্ক্রিয়, তারা কে কি কারণে কি, সেই সব কোনো অজুহাত না। অজুহাত হচ্ছে গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তারা সরকারের পক্ষাবলম্বনকারী পেটোয়া বাহিনী, খুনি বাহিনী। সে র্যাব নামে হতে পারে, সে ডিজিএফআই নামে হতে পারে, কিংবা আমরা যখন আয়নাঘরের বিষয়ে আলোচনা করছি, যারা আয়নাঘরে ছিলেন তাদেরকে কে ধরে নিয়ে গিয়েছে, আয়নাঘরটা কোথায়, কোন জায়গায়, ফলে এগুলোর সাথে কারা যুক্ত ছিল, মাটির নিচে এরকম বাংকার করেছে কারা, এগুলো সবই সুদক্ষ এবং পরিকল্পনা মাফিক একটা সামরিক কায়দায় জিনিসগুলো হয়। গেস্টাপো হামলার কথা আমরা জানি, হিটলারের নির্যাতনের কথা আমরা জানি, নাজিদের আক্রমণের কথা, এগুলো বাংকার করতে হয়, লুকিয়ে ফেলতে হয়, দারুণ ভাবে জনবিচ্ছিন্ন এলাকায় নিতে হয়, এগুলো সবই তারা অনুসরণ করেছে। সুতরাং কেন তাদের বিচার হবে না? মানে বিচার তো হতেই হবে, মানে গণহত্যা কারের গণহত্যাকাণ্ডের সাথে যারাই যুক্ত আছে, নির্দেশদাতা থেকে শুরু করে সেটাকে এক্সিকিউট করা, সেটাকে কার্যকরী করা, ফলে এই দুই সমানভাবে অপরাধী। যে একটা গুলি সরবরাহ করেছে, যে জলের বোতলটা ওই খুনিকে সরবরাহ করেছে, সেও সমানভাবে অপরাধী। সুতরাং অপরাধের মানে কে নিষ্ক্রিয় হয়েছে, কে পালিয়েছে, সেটি মুখ্য কথা নয়। মুখ্য কথা হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে দাঁড়িয়ে জনগণকে পাখির মতো গুলি করে মেরেছে, সেটির তদন্ত রিপোর্ট আছে, প্রত্যক্ষদর্শী আছে, ভিডিও ফুটেজ আছে, সবকিছু আছে। যদি শাস্তি দেওয়ার বিষয় থাকে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে গণঅভ্যুত্থানে এরপরে এই বিচার যদি না হয়, তাহলে গণঅভ্যুত্থানে এরপরে হাজারো ফ্যাসিস্ট শাসক থাকলেও মানুষ তো আর নামবে না পথে। আবার মানুষ যখন নামবে না, তখন গণঅভ্যুত্থানের পরের যে শাসক আবার আসবে ফ্যাসিস্ট হয়ে, সে আরো দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ, 100 গুণ বেশি তীব্রতা নিয়ে আসবে। আমি একটা ছোট সংক্ষেপে আর একটা উদাহরণ আপনাকে দিই। আমরা দেখতে পাই যে আরব বসন্ত যখন হয়েছিল, আমরা দেখেছি আরব স্প্রিং 2010 সালে, 11 সালে তিউনিসিয়ায় একজন বেকার যুবক মোহাম্মদ বুয়াজিজি, সে চাকরি পাচ্ছে না, ফলের দোকান দিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী একটা ছেলে, চাকরি নাই, ফলের দোকান দিয়েছে, সেই ফলের দোকানে পুলিশি হয়রানি, এই চাঁদা আদায়, এগুলোর বিরুদ্ধে যখন সে পারছে না, গায়ে আগুন লাগিয়ে দেয় তিউনিসিয়াতে। এবং সেখান থেকে মূলত এই আগুনটা জ্বলে ওঠে সারা আরব। এখন সেখানে দীর্ঘদিনের 42 বছরের স্বৈরশাসন ছিল লিবিয়ায় গাদ্দাফির, মিশরে হোসনি মুবারক, এদিকে ইয়েমেনের স্বৈরশাসন ছিল, তিউনিসিয়ায়। এই সমস্ত বিষয়ের সাথে যে বিক্ষোভটা হলো, শাসকরা উচ্ছেদ হতে থাকে। এখন শাসকরা যখন উচ্ছেদ হতে থাকলো, তখন দীর্ঘদিন অপশাসনের মধ্যে থাকবার কারণে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অসংখ্য দাবি দেওয়া একসাথে পূরণ হওয়ার আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়ে উঠলো। তাহলে একই সাথে সমস্ত শ্রেণী ও পেশার মানুষের দীর্ঘদিনের যে না পাওয়া, সেই না পাওয়ার দাবিগুলো যখন উচ্চকিত হতে থাকলো, তাহলে ওইখানেও যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার যারাই এসেছিল, তারা যখন হিমশিম খেলো এবং নিজেদের মধ্যে যখন, আবার খুব লক্ষণীয় যে সেই জায়গাগুলোতে আবার মুসলিম ব্রাদারহুড, সাফা আল নূর নামের এরকম ধর্মীয় সংগঠনগুলো উচ্চকিত হলো এবং তারা ধর্মরাষ্ট্র কায়েম করার একটা আন্দোলন শুরু করলো। এই যে গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি একদিকে, এবং তার সাথে ধর্মরাষ্ট্র কায়েমে ইচ্ছুক যে ধর্মীয় সংস্থাগুলি, এই তাদের কোয়ালিশন এবং তাদের সংঘর্ষ মিলে মূলত লাভটা হলো ওদের দেশের সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী তখন শৃঙ্খলা তৈরি করার নামে, বিশৃঙ্খলা দমনের নামে সেনাবাহিনী আবার সেনা শাসন কায়েম করে। সেনা শাসন কায়েম করার সাথে সাথে তাদের যে বৈদেশিক শক্তিগুলোকে উচ্ছেদ করা গিয়েছিল, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, আমেরিকার, ইউরোপের যে সমস্ত বাণিজ্য শক্তি সেখানে ঘাঁটি গেড়েছিল, ওই স্বৈর শাসকদের কাঁধে ভর দিয়ে এবং তাদের সম্পদ লুটপাট করছিল, সেই শক্তিগুলো আবার অন্য চেহারায়, অন্য চুক্তিতে এসে এই সামরিক শাসকের সাথে মিলে গেল।
আমাদের দেশেও সেই সম্ভাবনাটা দেখা যাচ্ছে। কিরকম? ধরুন, আমাদের গণ অভ্যুত্থান হওয়ার পর পর এই যে হেফাজতে ইসলাম, যেটা শেখ হাসিনার আমলে বেড়েছে, শেখ হাসিনা এদের কাছ থেকে কওমি জননী উপাধি নিয়েছিলেন, এবং এদেরকে আবার হেফাজতে ইসলামকে ঢাকায় এনে পিটিয়েছে, সেটা গণজাগরণ মঞ্চকে ভয় দেখানোর জন্য 2013 সালে। এখন জামাতে ইসলাম সে নিষিদ্ধ ছিল, কিন্তু এই আওয়ামী হাসিনার ফ্যাসিবাদী শক্তির মধ্যে আবার তারা আশ্রয় নিয়েছিল। শিবিরের নেতারা এখন বলছে আমরা ছাত্রলীগের মধ্যে হেলমেট পরেছিলাম। এরা যে শক্তিশালী হয়ে উঠেছে, একদিকে গণতান্ত্রিক শক্তি, আরেকদিকে ধর্মীয় ধর্মরাষ্ট্র কায়েমের জন্য, শরিয়া আইনের জন্য এই শক্তি, ধর্মরাষ্ট্র কায়েম করতে হবে। ফলে আরব বসন্তের সাথে ভীষণ মিলে যাচ্ছে প্রবণতার দিক থেকে। এখানেই ওয়াকারুজ্জামানদের মতো লোকেরা তখন আঙুল উঁচিয়ে কথা বলে। কারণ আঙুল উঁচিয়ে কথা বলেন এ কারণে, কারণ গণসংহতিটা, জনসাধারণের সংহতিটা বিভাজিত হচ্ছে ধীরে ধীরে। এইটা একটা একটা বিপদের লক্ষণ আছে। ধন্যবাদ বাবু, আমাদের শেষ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বিজ্ঞ আলোচকের আলোচনা শুনলেন। আমরা বুঝতে পারছি বাংলাদেশের একটি ভয়ানক অবস্থার দিকে এগাচ্ছে। সেটি আলটিমেটলি একটি নির্বাচন হবে কিনা, কিংবা তার আগে সেনা শাসন জারি হবে কিনা, কিংবা বাংলাদেশের যে চেইন ইন কমান্ড সেটি সেটি আছে বলে প্রতীয়মান হয়নি। আমরা বিশ্বাস করব বাংলাদেশ একটি প্রকৃত অর্থে গণতান্ত্রিক একটি রাষ্ট্র, একটি শক্তিশালী দেশ হয়ে উঠবে, যেখানে চেইন অফ কমান্ড থাকবে এবং প্রতিটি বিভাগ তাদের জায়গায় স্ব অবস্থানে থেকে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। বাবু, আপনাকে আরেকবার ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ, অসংখ্য আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।